বাংলা ভাষায় যত রকম প্রক্রিয়ায় নতুন শব্দ গঠন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে উপসর্গ। উপসর্গ শব্দটি নিজেও কিন্তু উপসর্গ যোগে গঠিত শব্দ। এখানে উপটা হচ্ছে উপসর্গ আর স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? উপসৃষ্টি, অর্থাৎ পুরোপুরি মৌলিক সৃষ্টি না, কোনো কিছু একটা সৃষ্টি থেকে আবার নতুন করে কিছু একটা সৃষ্টি। তাহলে এখান থেকে আমরা উপসর্গের সংজ্ঞাটা কি পাচ্ছি? যে অব্যয় অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে অথবা শব্দের অর্থ পরিবর্তন করে তাকে উপসর্গ বলে। যেমন প্র, এটা একটা উপসর্গ। গতি শব্দটার আগে যখন প্র যুক্ত হয় তখন নতুন শব্দটা কি হচ্ছে? প্রগতি। এখানে অর্থের কিন্তু পরিবর্তন হয়েছে। গতি মানে যে কোনো দিকে গতি, অথচ প্রগতি মানে হচ্ছে শুধু সম্মুখ দিকে গতি বা সামনের দিকে যেটা চলে, অর্থাৎ উন্নতি বোঝাচ্ছে এখানে প্রগতি দিয়ে। তাহলে এই যে প্র উপসর্গটি গতি শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ একটা তৈরি করছে। ঠিক নতুন শব্দ না, শব্দের অর্থ পরিবর্তন করছে, এই কারণে প্র হচ্ছে উপসর্গ। সেরকম আরও আছে পরি, অজ, অনা, পাতি, সু, এই আরও অনেক আমরা উপসর্গ পরে দেখতে পারবো। তাহলে এখান থেকে আমরা উপসর্গের কি কি বিষয় পাচ্ছি দেখো। উপসর্গ হচ্ছে শব্দখণ্ড বা শব্দাংশ, পুরোপুরি কিন্তু শব্দ নয়, অর্থাৎ উপসর্গের কোনো স্বাধীন ব্যবহার নেই, তারা নিজেরা ব্যবহৃত হতে পারে না, অন্য শব্দের আগে যুক্ত হয় এবং এটির নিজস্ব কোনো অর্থও নেই। যেমন অ, এটি একটি উপসর্গ। অবশ্যই আমাদের বাংলা বর্ণমালার প্রথম বর্ণ, কিন্তু একই সাথে এটি একটি উপসর্গ। এই অ উপসর্গটি যখন শব্দের পূর্বে যুক্ত হয় তখন সেটি কীরকম অর্থ দাঁড়ায় দেখো। যখন সেটি কাজের আগে যুক্ত হবে, অর্থাৎ অযোগ কাজ, এটা হচ্ছে অকাজ, তখন কিন্তু এই অটা মন্দ অর্থ প্রকাশ করছে। অর্থাৎ অকাজ বলতে আমরা সাধারণত খারাপ কাজ বুঝি। আবার এটি যখন সুখের আগে যুক্ত হয়, অসুখ, তখন সেটি ঠিক বিপরীত অর্থ দিচ্ছে, অর্থাৎ সুখের বিপরীত অসুখ, এখানে কিন্তু আবার মন্দ অর্থ দিচ্ছে না। আবার মিলের আগে যখন অযুক্ত হয়, অর্থাৎ অমিল, তখন সেটি আবার অভাব বোঝায়, অর্থাৎ মিলের অভাব। আবার জানার আগে অ দিয়ে সেটি আবারও বিপরীত বোঝাচ্ছে। আবার ঘোরের আগে যখন অযুক্ত হয় তখন সেটি ক্রমাগত বোঝায়, অর্থাৎ ক্রমাগত ঘোর, অঘোরে ঘুম যেটাকে আমরা বলে থাকি। তাহলে এই যে এক উপসর্গ বিভিন্ন শব্দের সাথে যুক্ত হয়ে কিন্তু সেটি বিভিন্ন কাজ করছে। একই ঘটনা দেখতে পাবে তোমরা যে প্র উপসর্গটি যখন বিভিন্ন শব্দের সাথে যুক্ত হয়ে, এখানে দেখতে পাচ্ছ গাঢ় শব্দের আগে যুক্ত হয়ে প্রগাঢ় হয়েছে, অর্থাৎ নতুন একটা শব্দ তৈরি হয়েছে। আবার চলনের আগে প্রচলন, বাদের আগে যুক্ত হয়ে সেটি হয়েছে প্রবাদ, গতির আগে যুক্ত হয়ে প্রগতি। এই যে যতগুলো শব্দের সাথে প্র উপসর্গটি যুক্ত হয়েছে, এটি কিন্তু বিভিন্ন অর্থে এখানে প্রয়োগ ঘটেছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ এবং প্র, এগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এটি যখন শব্দের আগে যুক্ত হয় তখন সেটি নানান রকম কাজ করে থাকে। কখনো সেটি শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, কখনো সংকোচন ঘটায়, কখনো একেবারে নতুন কোনো অর্থ তৈরি করে, আবার কখনো বিপরীত কিছু বোঝায়। এই জন্য বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই উক্তিটি কিন্তু বারবার পরীক্ষায় আসে এবং কতবার যে আসে এটার কোনো আসলে হিসেব নেই। তোমরা নিজেরাও অনেকবার দেখে থাকবে যে এটি পরীক্ষায় এসেছে। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। তো যদি এই প্রশ্নের উত্তরটা লিখতে হয় তাহলে কিন্তু এরকম উদাহরণ দিয়ে লিখে দিতে হবে যে এই যে উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এটি যখন শব্দের আগে যুক্ত হয় তখন সেটি নানান রকম কাজ করে থাকে, অর্থের দোতনা তৈরি করে থাকে, এই জন্য এই কথাটি বলা হয়ে থাকে। এখন আমরা দেখি উপসর্গের কাজ আসলে কি, অর্থাৎ উপসর্গের প্রয়োজনীয়তাটা কি। উপসর্গ নানান রকম কাজ করে থাকে, কখনো একেবারে নতুন শব্দ তৈরি করতে পারে, যেমন প্রযোগ হার, এখান থেকে নতুন শব্দ হচ্ছে প্রহার। হার শব্দটার কিন্তু আমরা দুটা অর্থ জানি, একটা হচ্ছে পরাজয় আর একটি গলার হার। তাহলে এই যে প্রহার, এটার সাথে কিন্তু কোনো হারেরই কোনো সম্পর্ক নেই, এটি একেবারেই নতুন একটা শব্দ। আবার কখনো শব্দের অর্থ পরিপূর্ণ করে, যেমন পরিযোগ তৃপ্তি, এখান থেকে হচ্ছে পরিতৃপ্তি। এই যে তৃপ্তির, এটার একটা পরিপূর্ণ রূপ হচ্ছে পরিতৃপ্তি, অর্থাৎ এখানে উপসর্গের কাজ কি, অর্থটাকে পরিপূর্ণ করেছে। আবার কখনো অর্থের সম্প্রসারণ করে, যেমন প্রতাপ,
তাপ তো আমরা বুঝি যে তাপটা আসলে কেমন বিষয়, কিন্তু যখন প্রতাপ বুঝাবে তখন কিন্তু আসলে অন্যরকম একটা বিষয় বোঝায়, অর্থাৎ কোনো ব্যক্তির প্রভাব বা প্রতিপত্তি বোঝায় প্রতাপ। এখানে তাপ শব্দটার সম্প্রসারিত রূপ হচ্ছে প্রতাপ। আবার কখনো শব্দের অর্থ সংকুচিতও হয়, যেমন রাজি মানে হচ্ছে তো রাজি, কিন্তু যখন আমরা বলবো নিমরাজি, এই যে নিমরাজি মানে একটু সংকুচিত হয়েছে, অল্প অল্প রাজি, এখানে নিম উপসর্গটা অর্থের সংকোচন করেছে। আবার কখনো শব্দের অর্থ পরিবর্তন করে, যেমন উপযোগ কথা, এখান থেকে নতুন শব্দ এসেছে উপকথা। কথা মানে তো কথাই, কিন্তু উপকথা বলতে কিন্তু বিশেষ গল্প বোঝায়। তাহলে এই যে শব্দের অর্থ বেশ পরিবর্তন হয়েছে। তাহলে এই যে এগুলো হচ্ছে উপসর্গের কাজ বা প্রয়োজনীয়তা। এখন দেখা যাক উপসর্গের শ্রেণী বিভাগটা কেমন। বাংলা ভাষায় 3 রকম উপসর্গ দেখা যায়, একটা হচ্ছে বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ আর বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ হচ্ছে 21টি, অর্থাৎ বাংলা শব্দ, দেশি শব্দের সাথে যে উপসর্গগুলো যুক্ত হয় সেগুলোই হচ্ছে বাংলা উপসর্গ। এই যে এখানে তোমরা 21টি উপসর্গ দেখতে পাচ্ছ, প্রত্যেকটির উদাহরণই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যেমন অ দিয়ে আমরা তো আগেই দেখেছি অ দিয়ে কত রকম শব্দ হয়। অজপাড়াগা, আবার অনাবৃষ্টি, এই যে বৃষ্টির আগে অনা উপসর্গ যুক্ত হয়ে অনাবৃষ্টি হয়। আবার আর চোখে আমরা যে বলে থাকি, আরটা কিন্তু বাংলা উপসর্গ। সেরকম আন কোড়া, আন দিয়ে আন কোড়া। আবার আপ ছায়া, আবার কদ বেল আমরা যে বলি, সেই কদ কিন্তু বাংলা উপসর্গ। আবার পাতিহাঁস, পাতিলেবু, এই পাতিও কিন্তু উপসর্গ, যেটি ছোট অর্থে ব্যবহৃত হয়। অন্যদিকে রাম যে উপসর্গ সেটি বড় অর্থে ব্যবহৃত হয়, রাম ছাগল, রামদা, এরকম। তাহলে এই যে এই 21টি হচ্ছে বাংলা উপসর্গ। আর সংস্কৃত উপসর্গ এই 20টি: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ এবং আ, এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। আর বিদেশি উপসর্গ আছে কিছু। বাংলা ভাষায় যেমন বিদেশি অনেক শব্দও চলে এসেছে, সেরকম বিদেশি অনেক উপসর্গও আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি বাংলা শব্দের সাথেও এবং বিদেশি শব্দের সাথেও। যেমন ইংরেজি কিছু উপসর্গ আছে, দেখো, ফুল, হাফ, সাব, হেড। আমরা যে বলি ফুল হাতা, ফুল শার্ট, আবার হাফ স্কুল, হাফ অফিস, সাব রেজিস্টার, সাব অফিস, হেডমাস্টার। এই যে এই সাব, হেড, ফুল, হাফ, এই 4টি হচ্ছে ইংরেজি উপসর্গ। আবার ফার্সি উপসর্গ আছে নিম, ভি, বদ, বর, কম, বে, কার। আমরা আগেই দেখেছি নিমরাজি, এখানে নিমটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। আবার ফি বছর, ফি মানে হচ্ছে প্রতি। আবার বদ নজর বা কম জোরে, যে বদ, কম, এগুলো ফার্সি উপসর্গ। আরবি উপসর্গ আছে কিছু, আম, খাস, লা, গড়। আম জনতা যে আমরা বলি, আম, আম মানে হচ্ছে সাধারণ, এই যে আম, এটি আরবি উপসর্গ। আবার খাস দরবার বা খাস মহল, খাস মানে নিজস্ব বা ভিতরের। আবার লা মানে হচ্ছে লাজব, মানে নেই বোঝায়। আর গড় মানেও নেই বোঝায়, গড় হাজির মানে হাজির নেই। আবার হিন্দি উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয়, যেমন হর রোজ, হর মাহিনা। হর হচ্ছে হিন্দি উপসর্গ, যার মানে হচ্ছে প্রত্যেক। তাহলে এই যে বিদেশি কিছু উপসর্গও আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়। আর বাংলা উপসর্গ তো আছেই, আর আছে সংস্কৃত উপসর্গ। উপসর্গকে এই 3 ভাগে ভাগ করা হয় এবং উপসর্গের শ্রেণী বিভাগে এই 3টা থেকে লিখতে হবে। এই ছিল আমাদের উপসর্গের আলোচনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপসর্গ থেকে আসলে প্রশ্নটা কেমন হতে পারে। অবশ্যই ওই উক্তিটা ইম্পর্টেন্ট, যেটা বললাম, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। আবার কখনো আসতে পারে উপসর্গের শ্রেণী বিভাগ, বা কখনো আসতে পারে উপসর্গের কাজ কী বা উপসর্গের প্রয়োজনীয়তা কী। এই যে যাই আসুক, সব একটু সুন্দর করে গুছিয়ে উদাহরণ সহ লিখলেই কিন্তু এখানে 5-এ 5ই পাওয়া যাবে। তাহলে নিশ্চয়ই ভালো করে পড়বে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।